আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও একটি নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি নীরব নিরাশা। ভূত 92 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের সেই ঘটনায়। আমি নীরব বলছিলাম, ঢাকায় থাকি। আমার নানা বাড়ি মানিকগঞ্জের একটি অজপাড়া গায়ে। একবার ঈদের পর আমি সেখানে বেড়াতে গিয়েছিলাম। সেখানে সপ্তাহে 2 দিন হাট লাগে। একদিন মামা একটা কাজে ব্যস্ত থাকায় আমাকে বলল হাটে গিয়ে বাজার করে আনতে। আমিও তার কথা মতো ইচ্ছে না থাকার পরেও গেলাম। বাজার করতে করতে একটু দেরি হয়ে গেল, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যা না, ঠিক বলা যায় কালী সন্ধ্যা। হাট থেকে আমার মামা বাড়ি ফেরার পথে একটা পুরনো পরিত্যক্ত ভিটে আছে। ওটা নিয়ে গ্রামে অনেক গুঞ্জন আছে। ওখানে নাকি ওই ভিটের মালিক যে ছিল সে কোনো একটা কারণে বড় আম গাছটার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। কেন করেছিলেন সেই কারণটা এখনও অজানা। এছাড়াও ওখানে তেমন কেউ খুব বেশি যায় না। উল্লেখ্য যে হাটে গিয়ে মামার কথা মতো 2টা বড় ইলিশ কিনেছিলাম। আমি যখন হাট থেকে ফেরার পথে ভিটের পাশে দিয়ে যাচ্ছিলাম, ঠিক তখন কেমন একটা পচা গন্ধ আসছিল আমার নাকে। আমি ভাবলাম ঝোপঝাড়ের মধ্যে হয়তো কোনো কুকুর, বিড়াল বা কিছু একটা মারা গেছে, তাই এই ধরনের গন্ধ আসতেছে। কিন্তু ব্যাপারটা কেমন জানি রহস্যময় মনে হলো এবং ঠিক তখন হঠাৎ কারো কান্নার শব্দ পেলাম। আমি তাকিয়ে দেখলাম ভিটের আম গাছের সাথে ঝুলছে একটি রশি। আরও একটু খেয়াল করতেই দেখতে পেলাম গাছের নিচেই পড়ে আছে একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ, আর লাশের মুখটা ছিল খোলা। তখনই বুঝতে পারলাম ওইখান থেকে আসছে সেই কান্নার আওয়াজ। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি প্রাণপণে দৌড়ে পালানোর চেষ্টা করলাম এবং সূরা দোয়া যা জানতাম সবই পড়তে চেষ্টা করলাম। হঠাৎ দেখলাম সামনে একটা টর্চের আলো। আমার মামা আর আমার মামাতো ভাই। যেহেতু আমি এখানে থাকি না, তাই আমার ফিরতে দেরি হওয়ায় কোথাও কোনো সমস্যা হলো কিনা এটা ভেবে আমাকে খুঁজতে এসেছেন। আমি তখনও ভয়ে কাঁপছি। মামা আমাকে দেখে জিজ্ঞেস করলো, কী রে, কী হয়েছে তোর? বাজার করতে এত সময় লাগে? ভাবলাম কোনো সমস্যা হলো কিনা, তাই এগিয়ে নিতে আসলাম। তখন কিছু বলতে যাব, ওই সময় পেছনে ফিরে দেখলাম ভিটে একদম ফাঁকা। কোনো রশি বা লাশ, সেই উটকো গন্ধ কিছুই নেই। একবার ভাবলাম হয়তো আমার মনের ভুল, কিন্তু এটা তো মনের ভুল হওয়ার কথা না। আর আমি শহরের ছেলে, তাই লজ্জায় আর কাউকে কিছু জানালাম না। শহর থেকে এই যুগের লেখাপড়া জানা ছেলে এইসব বিশ্বাস করি, সাহস কম ইত্যাদি কথা শুনতে হতে পারে, তাই চুপ থাকলাম। কিছুটা অবাক হলাম এটা দেখে যে আমি মাগরিবের আগে এই ভিটের এখানে এসেছি আর এখন এশার আজান দিচ্ছে। সময় কিভাবে পার হয়ে গিয়েছে আমি বলতেই পারি না। মাগরিবের আজানও শুনতে পাইনি। তার ঠিক কিছুদিন পর এই ঘটনা প্রায় ভুলেই গিয়েছিলাম আমি। হঠাৎ একদিন খালাতো ভাই আমার সাথে গল্প করতে করতে বলল সে নাকি নদীতে মাছ ধরার জন্য যাবে। আমি বললাম ব্যাপারটা তো খুব মজার, পরের বার সে যখন যাবে সে যেন আমাকে নিয়ে যায়, তাহলে 2 ভাই অনেক মজা করতে পারবো। সে জানালো আগামী মঙ্গলবার রাতে সে যাবে এবং আমাকেও ডেকে নিয়ে যাবে। আমি অপেক্ষা করছি মঙ্গলবার রাতে। একটা সময় অপেক্ষার অবসান ঘটিয়ে সে আসলো এবং সে আমাকে ডাকলো। 2 ভাই চললাম মাছ ধরার জন্য। আজকে তাকে কেমন যেন অস্বাভাবিক লাগছিল। ভাবলাম হয়তো ঘুমের কারণে এমন লাগছে, আর এমনিতেও রাতে সব অদ্ভুত লাগে। এত সব চিন্তা বাদ দিয়ে নদীতে নামলাম মাছ ধরার জন্য এবং মাছ ধরতে থাকলাম। তবে সে অনেক বেশি মাছ ধরছিল। সে আস্তে আস্তে গভীর পানিতে যেতে লাগে এবং আমাকেও ডাকছিল, এইদিকে আয়, এইদিকে মাছ অনেক বেশি, এইভাবে ডাকছিল সে আমাকে। আমার কাছে কেমন যেন অস্বাভাবিক লাগছিল সব কিছু। তার ডাকে সাড়া দিয়ে যেই আমি গভীর পানির দিকে এগিয়ে গেলাম, ঠিক তখন চাঁদের আলো খুব ভালো করে খেয়াল করলাম। আরে এ তো আমার খালাতো ভাই না, এ অন্য কেউ হবে। আর একটু ভালো করে খেয়াল করে দেখলাম এটা সেই ভিটের লাশটা। আমার হাত পা ভয়ে হিম হয়ে গেল। আমি প্রাণপণে ছুটে পালালাম। হাঁটু পানি থেকে উঠে গিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলাম। পেছনে ফিরে দেখলাম সেও আমাকে ডাকতে ডাকতে পেছনে পেছনে আসতেছে। আমি ছুটে পালাতে পালাতে একটু সামনে যেতেই দেখলাম কেউ একজন আসছে সামন থেকে।
সেটা কি মানুষ নাকি অন্য কিছু, এটা ভেবে আমি আরও ভয় পেয়ে গেলাম এবং অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফেরার পর দেখলাম আমি মামার বাড়ির বিছানায়। খালাতো ভাই আমাকে ওই দিন ডাকতে এসেছিল এবং সে শুনেছিল আমি নাকি মাছ ধরতে গিয়েছিলাম। তখন সে বুঝতে পারে কিছু একটা ঝামেলা আছে, তাই সে আমার খোঁজে বেরিয়েছিল। কি হয়েছিল জানতে চাইল সবাই। তখন সব কিছু আমি তাদেরকে খুলে বললাম। মামা সব শুনে একটা হুজুরকে ডেকে পানি পড়া খাইয়েছিলেন আমায়, কিন্তু আমি কেন জানি অনেক চেষ্টা করার পরও এই চিন্তা আর ভয় থেকে বেরিয়ে আসতে পারছিলাম না। মনে মনে ভাবতাম ওই দিন খালাতো ভাই না গেলে হয়তো প্রাণটা আমার হারাতে হতো। ঘুমের মধ্যে অনেকদিন আটকে উঠতাম। একদিন বিকেলে মাঠে খেলতে গেলাম এবং খেলা শেষ করে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। আমি একা বাসায় ফিরছিলাম, তাই কিছুটা ভয় করতে লাগলো। হঠাৎ দেখি কোথা থেকে যেন মামা বাসায় ফিরছে। একটু সাহস পেলাম মনে এবং মামার সাথে বাসার দিকে গেলাম। ভিটের কাছে আসতেই দেখলাম মামাতো ভাই আসছে আমার দিকে। তখন মামা বলল সে নাকি দোকান পাড়ে কিছু একটা রেখে এসেছে। এইটা বলে সে চলে গেলে আমি মামাতো ভাইয়ের কাছে গেলাম। জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছে। তখন সে বলল সামনেই কোথাও যাবে। আমি তখন তাকে বললাম যাওয়ার দরকার নেই, চল বাড়ি ফিরে যাই। তখন দুই ভাই বাড়ি ফিরলাম। ফেরার পর দেখলাম মামা ঘরে শুয়ে আছে। আমি মামাকে ঘর দেখে বললাম, মামা তুমি এত তাড়াতাড়ি কিভাবে বাসায় আসলে? তখন তিনি বললেন তিনি নাকি সারাদিন জ্বরের কারণেই বাসাতেই ছিল এবং সারা বিকেল শুয়েছিল। মামার কথা শুনে বেশ ভয় পেয়ে গেলাম আমি। তাহলে ওটা কে ছিল? আমি তো অনেকটা রাস্তা মামার সাথেই আসলাম। বুঝতে আর বাকি রইল না যে ওটা খারাপ কিছু ছিল। আমি বসে পড়লাম মামার পাশে। উনি হয়তো বুঝতে পারলেন খারাপ কিছুর কথা, কিন্তু কিছুই বললেন না। খুব শীঘ্রই ঢাকা ফিরতে হবে। এমন সময় এক রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হলাম। গ্রামের ওয়াশরুমগুলো ঘর থেকে কিছুটা দূরে হয়। আমি এমনিতেই এখানে অনেক ভয়ে আছি, তাই সাহস দেখালাম না। একা বের না হয়ে মামাতো ভাইকে ডেকে তাকে সাথে নিয়ে বের হলাম। ওয়াশরুম থেকে বের হওয়ার পর মামাতো ভাই বলল ওইদিকে একটু দূরে নাকি ছোট একটা ডাব গাছ আছে, গাছে অনেক ডাব আছে, চুরি করে খেতে চাইল সে। এত রাত, তাই আমি ভয়ে মানা করে দিলাম, কিন্তু সে বলল সে একা ভয়ে যেতে পারে না, তাই দুজন মিলে যেতে চায়। তাছাড়া আমি তো খুব শীঘ্রই ঢাকা চলে যাব, যাওয়ার আগে একটু মজাও হবে। তখন আমি এত কিছু না ভেবে তার সাথে যেতে লাগলাম। একটু এগোতেই শুনলাম পেছন থেকে আমার মামাতো ভাই ডাকছে আমাকে, অথচ সে তো আমার সাথেই ছিল। খেয়াল করে দেখলাম আমার সাথে তো কেউ নেই। ভয় পেয়ে দৌড়ে তার কাছে গেলাম। সে বলল সে নাকি তার ফোন ঘরে রেখে এসেছিল। তখন একটা কল আসার কারণে সে ফোন আনতে ঘরে যায় এবং এসে দেখে আমি নাকি ওই দিকে যাচ্ছি। তখন তাকে আমি সব বললাম এবং সেও কিছুটা ভয় পেয়ে গেল। সেই রাতে আর ঘুম হলো না। সকালে মামাকে ডেকে শুরু থেকে শেষ পর্যন্ত সব বললাম। সব শুনে তিনি একটা ভালো হুজুর ডেকে আনলেন। সব শুনে হুজুর বললেন হয়তো কোন খারাপ জিনের নজর লেগেছে আমার উপর। তিনি আয়াতুল কুরসি একটি কাগজে লিখে একটা তাবিজে ভরে ওটা আমার গলায় বেঁধে দেন। সাথে আরও সূরা দোয়াদুদ পড়ে ঝাড়ফুঁক করেন এবং পানি পড়া দেন। তারপর সেদিন বিকেলেই আমি ঢাকায় চলে আসি। এরপর আলহামদুলিল্লাহ আমার আর কোনো সমস্যা হয়নি। এই ছিল ছোট্ট একটি ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঘটনাটা আপনাদের চ্যানেলে প্রচারিত করবেন। আসসালামু আলাইকুম। আমি জিন ভূত আগে থেকে বিশ্বাস করতাম। এই বিশ্বাস থেকেই ভাবতাম হঠাৎ যদি আমার সাথেও এমন ঘটনা ঘটে। হঠাৎ এমন ঘটনা ঘটেও গেল একদিন। তবে যা ঘটলো তা ভাবলে গায়ে এখনো কাটা দেয় আমার। সে সময় মনে হয়েছিল আজই কি আমার শেষ দিন। কিছু কিছু ঘটনার কোনো ব্যাখ্যা থাকে না। আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যেটার ব্যাখ্যা আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। সালটা ছিল 2021। তখন আমার সবে মাত্র বিয়ে হয়েছে। বেশ ভাবনা চিন্তার পর আমি ও আমার হাজব্যান্ড সিলেটে ঘুরতে যাই। অন সিজন থাকায় প্রায় সবগুলো হোটেলেই বুক ছিল। সেখানে সিলেট মাজারে একদম ঠিক সাথে আমরা একটা হোটেল বুক করি। হোটেলের প্রায় সব রুম বুকিং থাকলেও অবাক করার বিষয় সেখানে দোতলার একটি রুম এখনও বুকিং হয়নি। আমি আর আমার হাজব্যান্ড কোনো কথা না ভেবে সেই রুমটায় উঠি। রুমটির বর্ণনায় যদি বলি, রুমটি বেশ ছিমছাম ছিল, বাইরে থেকে তেমন আলো আসতো না। আর রাতে লাইট অফ করলে পাশে মাজারের লাইটের আলোয় রুমটা আবছা আলোকিত হয়ে যায়। প্রথম দিন বেশ ভালোই গিয়েছিল সেই রুমে।
তবে ঠিক পরের দিন অদ্ভুত এক ঘটনা আমাদের সাথে ঘটে। পরের দিন সিলেটের নানা জায়গায় ঘুরে এসে প্রায় রাত 8টায় আমরা রুমে আসি। তখন বাজে রাত প্রায় 3টা। আমি আর আমার হাজব্যান্ড মোবাইলে একটা মুভি দেখছিলাম। পুরো রুম জুড়ে অদ্ভুত এক নিস্তবতা ছিল, শুধু আমাদের ফোনের আওয়াজই পাওয়া যাচ্ছিল। হঠাৎ আমি একটা শব্দ পাই, যেন কেউ দরজায় ঠক ঠক করলো। আমি ব্যাপারটা তেমন আমলে নেই না, তবে কিছুক্ষণ পর সে শব্দটা আমি আবার শুনতে পাই। আমার মনে হলো রুমের ভেতরেই কোথাও থেকে এই শব্দ হচ্ছে। সাথে থাকা আমার হাজব্যান্ডকে বলি, তুমি কি সেই শব্দটা শুনতে পাচ্ছ? সে বলল, হ্যাঁ, মনে হয় পাশের রুমে কেউ এসেছে। আমি বললাম, রাত 3টায় কে আসবে, তাও এই একটা হোটেলেই? এরপর শব্দটা আবার আসলো। আমি এবার খেয়াল করে শুনলাম সেই শব্দটা আমাদের বেডের পাশে রাখা ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভেতর থেকে আসতেছে। আবার ঠক ঠক শব্দ আসলো। শব্দটি এমন ছিল যে কেউ 2বার নক করছে ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভেতর থেকে। মনে হচ্ছে কেউ ভেতর থেকে আমাদের উদ্দেশ্যে শব্দটা করছে। আরও শিওর হওয়ার জন্য আমার হাজব্যান্ড দরজার ফাঁক দিয়ে দেখতে গেলেন যে বাইরে কেউ আছে নাকি, কিন্তু সেখানে কেউই ছিল না। আমি প্রচণ্ড ভয় পেয়ে কাঁপতে থাকি। আমি এরপর আরেকটা জিনিস খেয়াল করি, যখন আমি মোবাইল দেখা বন্ধ করি ঠিক তখনই শব্দটা থেমে যায়, কিন্তু যখন মোবাইল দেখা শুরু করি তখন আবার কেউ যেন ড্রয়ারের ভেতর থেকে নক করে। এরপর প্রচণ্ড ভয় নিয়ে মোবাইল রেখে আমরা আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার আগে একটা বিষয় আমি লক্ষ্য করি, ঠিক ওয়াশরুমের পাশে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ছায়ামূর্তিটি একটি মেয়ের ছিল। সে স্থিরভাবে ওয়াশরুমের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, আর তার চুলগুলো কাঁধ পর্যন্ত ঝুলেছিল। সে রাতে আমরা এসব অদ্ভুত ভয়ঙ্কর কিছু মুহূর্তের সাক্ষী হলেও আমাদের কোনো ক্ষতি হয়নি। তবে আমি আজও বুঝতে পারিনি যে আসলেই সেদিন আমাদের সাথে কি ঘটেছিল। আর তারপরের দিনেই আমরা সেই রুম ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। পেছন ফিরে শেষবার রুমের দিকে তাকাতেই যেন মনে হলো কেউ অগোচরে আমাকে ফিস ফিস করে বলছে, এখান থেকে যাস না।